নমস্কার দর্শক বন্ধু। আজ সচেতনের পক্ষ থেকে যে ভিডিও আমরা করছি সেটা প্রথম দফার বিধানসভা নির্বাচন যেটা পশ্চিমবঙ্গে হয়ে গেল, যেখানে 152টা সিটে লড়াই হয়েছে, তার একটা আলোচনা। এটা কিন্তু কোনোভাবেই কোনো এক্সিট পোল নয়, কিংবা আমরা আমাদের বক্তব্য দিয়ে পরের দফার নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করতেও চাইছি না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে 152টা আসনে নির্বাচন হলো, সেই নির্বাচনের গতি প্রকৃতি কোন দিকে। আজ আমাদের সঙ্গে রয়েছে রূপক দাস। নিজেকে সে সমাজ গবেষক বলতে ভালোবাসে। আমরা তাকে নিয়ে এসেছি একটা প্রধান কারণে, সেটা হচ্ছে গতবারে 2021-এ এবং 2024-এ যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে সে যে অ্যানালিসিস করেছিল এক্সিট পোলের মতোই, মানে আফটার দ্য ইলেকশন, সেটা একদম এক্স্যাক্ট মিলে গেছিল। অনেকে হয়তো ব্যাপারটা জানেন না, অনেকে এটা নিয়ে অবহিত নন, কিন্তু এগুলো মিলেছিল এটা আমি নিজে জানি। আমি একটা চ্যানেলে বসে সে অ্যানালিসিস করেছিল এবং দেখিয়েছিল। তো তাই জন্য আজকে আমরা রূপককে সাথে নিয়ে এই আলোচনাটা করছি। আবারও বলছি, এটা কিন্তু এক্সিট পোল নয়। আমরা প্রত্যেকটা জেলা ধরে একটা আলোচনা করতে চাইছি, 152টা সিটে কিরকম কি ফলাফল হতে পারে, এবং সঙ্গে আমরা 2021 থেকে কি শিফট হচ্ছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। যেহেতু সংখ্যাটা অনেকটা বড়, 152টা আসন, তাই প্রত্যেকটা আসনের আলাদা করে আমাদের পক্ষে অ্যানালিসিস করা সম্ভব নয়। কিন্তু প্রত্যেকটা জেলার একটা আলাদা করে চরিত্র আছে, সেই চরিত্রগুলোকে সামনে রেখে আমরা বোঝার চেষ্টা করব যে এই জেলাগুলোতে এই রাজনৈতিক দলগুলো কে কিরকম ফলাফল করতে চলেছে। আমরা প্রথমে যে জেলাটার কথা বলবো, অ্যালফাবেটিক্যালি আমরা এগোচ্ছি। আমরা প্রথমে আলিপুরদুয়ারের কথা আসছি। আলিপুরদুয়ারে আমরা জানি 5টা বিধানসভা আসন রয়েছে। তো এই 5টা বিধানসভা আসনে কিরকম কি পরিস্থিতি? আমি এটাকে একটু আলোচনা করার আগে একটা বলি যে গত 2024-এর লোকসভা ইলেকশনের আগে আমি একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করেছিলাম এবং এক্স্যাক্ট পোল নাম দিয়ে এক্সিট পোলের পরে একটা অ্যানালিসিস করেছিলাম, যেটা আমরা হিস্টোরিক্যালি যেটা করি সোশ্যাল সায়েন্সের ছেলেরা, সেটা হচ্ছে আমরা ডেটা অ্যানালিসিস করে সেটা বার করি। কিন্তু এবছর যে ঘটনাটা ঘটেছে, যেটা হচ্ছে এসআইআর এর ফলে যে ডেমোগ্রাফিক্যাল যে চেঞ্জটা হয়ে গেছে, ভোটারদের যে চেঞ্জটা হয়ে গেছে, সেখানে একটা সুইং হয়েছে। দ্বিতীয় হচ্ছে এই এক্সেস পোলিংয়ের ফলে একটা সুইং হয়েছে। এই দুটো সুইং থাকার ফলে কেউই ওই ডেটাটা নিয়ে কাজ করতে পারছে না। যেহেতু আমরা এবং কয়েকজন ইউটিউবার, এখন আমি মেন স্ট্রিম মিডিয়া দেখি না, তার কারণ ওগুলো স্পন্সর চ্যানেল, মেন স্ট্রিম মিডিয়াতে পাওয়া যায় না, এবং ইউটিউবেও প্রচুর চ্যানেল থাকে, কিন্তু তাদের মধ্যে যারা মানে আমাদের মতো যে মানুষের সাবস্ক্রাইবার নিয়ে চলে, মানুষের সাবস্ক্রাইব নিয়ে চলে, নেই দায়বদ্ধতা মানুষের প্রতি, সেই রকম কয়েকটি ইউটিউব চ্যানেলের আমি তাদের সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা আমার এমনিও হয়, কথোপকথন হয়, তাদের অ্যানালিসিসগুলো আমি আগে থেকেই ফলো করছিলাম। এবং সেই অ্যানালিসিস 7 দিন আগে কি ছিল, ইলেকশন করার পরে তারা কি বললেন, এই অ্যানালিসিসটার বেসিসেই আমি বলবো। তবে বলবো না যে আমি অভ্রান্ত কিছু বলতে পারবো, দাবিও করছি না, কারণ কেউই দাবি করতে পারে না। চলো আমরা আলোচনাটার মধ্যেই যাই। আলোচনাটা শুরু করি। আমরা প্রথমে আসছি আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে আমি বললাম 5টা বিধানসভা আসন রয়েছে। এবার আমি বলি যে আলিপুরদুয়ার বিধানসভা, আলিপুরদুয়ার শুধু না, নর্থ বেঙ্গলেই বিজেপি গত কয়েক বছরে, বিশেষ করে 42টা সিট নর্থ বেঙ্গলে, বিজেপি 42টা সিটের মধ্যে খুব স্ট্রং পজিশনে আসছিল। গত 2024, 2021 সব সময় স্ট্রং পজিশনে বিজেপি ছিল। আলিপুরদুয়ারে 5টা সিটের মধ্যে 5টা সিটই কিন্তু বিজেপি গেন করেছিল। 2021 এবং 21-এর বিধানসভাতেও গেন করেছিল, অর্থাৎ 5-0, বিজেপি 5। অর্থাৎ এখান থেকে বিজেপি নতুন করে গেন করার কিছু নেই। ঠিক। কিন্তু একটা ফ্যাক্টর এখানে কাজ করেছে যে আসাম থেকে কিছু এনআরসির চিঠি ওই আলিপুরদুয়ারের কিছু লোকেদের কাছে চলে আসে ইন দ্য মিন টাইম, এবং তারা আতঙ্কিত হয়ে পড়ে। তাদের আসাম থেকে আলিপুরদুয়ারের কাছাকাছি জায়গায় আসে, ওই অঞ্চলটাতে কিছু আসে। দ্বিতীয় হচ্ছে আলিপুরদুয়ারের যে নেতারা ছিলেন, তারা মূলত কলকাতা কেন্দ্রিক বিজেপিতে রাজনীতিটা করার ফলে তারা নিজেদের কনস্টিটিউয়েন্সিতে তারা কিন্তু খুব কম সময় দিয়েছিলেন। অর্থাৎ একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, যেটা তৃণমূলের বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গে রয়েছে, ওটা আবার নর্থ বেঙ্গলের কয়েকটা জায়গায় অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরটা কিন্তু বিজেপির অ্যাগেনস্টে যাচ্ছে।
তবু আমি বলবো যে আমি আলিপুরদুয়ারে 5-এ 5 দেব, শুধু একটা সিটে আমি ক্লোজ ফাইট বলছি, অর্থাৎ একটা কিন্তু তৃণমূল পেলেও পেতে পারে। আচ্ছা, বেশ। আলিপুরদুয়ারের চরিত্র তার মানে কিছুটা বদলের ইঙ্গিত থাকলেও এই বিধানসভায় হয়তো তার প্রতিফলন আমরা দেখতে পাবো না। না, এরপরে আমরা তাহলে যাচ্ছি বাঁকুড়াতে। আমরা এই অ্যালফাবেটিক্যালি ব্যাপারটাকে সাজিয়েছি। বাঁকুড়াতে 12টা বিধানসভা আসন রয়েছে। এবার আমরা দেখে নিই এই 12টা বিধানসভা আসনে কিরকম ফলাফল প্রত্যাশিত। বাঁকুড়া বিধানসভার 12টার মধ্যে এখানে বিজেপি গত নির্বাচনেই 4টে তৃণমূল পেয়েছিল, 8টা বিজেপি পেয়েছিল, অর্থাৎ বাঁকুড়ায় বিজেপির কিন্তু প্রভাব অত্যন্ত বেশি। তাই কিন্তু লাস্ট মোমেন্টে বাঁকুড়ায় একটা ফ্যাক্টর কাজ করে গেছে, যে বাঁকুড়ার যে জেলা সম্পাদক তার সঙ্গে একটি মহিলার সম্পর্ক হয়েছিল এবং মহিলা আত্মহত্যা করেছেন, এবং সেই সময় তার বাড়ির লোকেরা তাকে একটা কেস হয় এবং বাঁকুড়ায় আলোড়ন পড়ে যায়। এবং লালবাজার যে বাঁকুড়ার যে তৃণমূলের যে মূল বিজেপির যে মূল কেন্দ্র, সেই অঞ্চলটাতেও একটা ভাঙন ধরিয়ে দিতে সক্ষম হয়েছে তৃণমূল সুতরাং এই ঘটনাটার পরে। এবং বাঁকুড়া কিন্তু আমি তাও বলছি যে বাঁকুড়াতে 4টে ছিল, 8টা বিজেপি ছিল, 4টে তৃণমূল ছিল, তবু আমি কোনো ফ্যাক্টরকে ধরছি না, আমি গেন ধরে রাখলাম যে বাঁকুড়াতে তবু তা সত্ত্বেও বিজেপি একটা গেন করবে। বিজেপি 9টা, আমি বিজেপিকে গেন করেই রাখছি। তার মানে এই যে ঘটনাটা ঘটে গেল বাঁকুড়াতে, তারপরেও বিজেপি আমি বিজেপিকে একটা সিট বেশি দিয়ে রাখলাম। তার কারণ হচ্ছে বাঁকুড়ায় এই ঘটনাটার আগে কিন্তু বাঁকুড়ায় বিজেপির সংগঠন বা প্রভাব বা হাওয়াটা বেশি ছিল। অর্থাৎ বাঁকুড়াতে তার মানে বিজেপি একটা সিট গেইন করছে। এরপরে আমরা আসছি বীরভূমের আলোচনায়। তো এই জেলাটাতে কিরকম আগামী দিনে আমরা কি দেখতে চলেছি, মানে যে নির্বাচন হয়ে গেল কিরকম প্রত্যাশিত? অ্যাকচুয়ালি ওখানে বীরভূমে এখন ইলেকশনটা কন্ট্রোল করছে কাজল শেখ। বীরভূমের ডেমোগ্রাফি হচ্ছে বীরভূমের কয়েকটা জায়গা, যেমন সিউড়ি টাউন এলাকাটা, সিউড়ি বিধানসভাটাতে, রামপুরহাট বিধানসভাটাতে কিন্তু সংখ্যাগরিষ্ঠ হচ্ছে হিন্দু। এবং এবারের ইয়েটা কোনো কোনো জায়গাতে, আমি বলছি না সবাই যেমন হিন্দু মুসলিম বাইনারিতে ভোট হচ্ছে বলছে, আমি বলছি না কিন্তু সব জায়গায় হিন্দু মুসলিম বাইনারি ভোট হচ্ছে, কিন্তু কোনো কোনো জায়গায় যেমন বাঁকুড়াতে হিন্দু মুসলিম বাইনারি ভোট হচ্ছে, বীরভূমে হিন্দু মুসলিম বাইনারি ভোট হচ্ছে। তো সেখানে গতবার তৃণমূল কংগ্রেস সবকটা সিট জিতেছিল, 11টাই সিট জিতেছিল। এবার তৃণমূল কংগ্রেস সেখানে 10টা সিট জিততে চলেছে বলে আমার অনুমান, আর একটা সিট সম্ভবত বিজেপি গেইন করবে। কিন্তু রামপুরহাট আর ওই সিউড়ি, এই দুটো জায়গায় যেমন শহরগুলোতে হিন্দু প্রধান এলাকা, একটু অর্থনৈতিকভাবে সচ্ছল, কিন্তু এর সারাউন্ডিংস গ্রামগুলোতে মুসলিমরা ঘিরে আছে। সুতরাং এই দুটো সিটে কিন্তু ক্লোজ ফাইট হবে, অর্থাৎ গেইন হলে একটা হবে, ক্লোজ ফাইট হলে কিন্তু আবার ব্যাক করে যদি তৃণমূল অ্যাডভান্টেজ পায়, অর্থাৎ সমান হয়ে যেতে পারে। তবু আমি যা হিসেবে রেখেছি, বীরভূমকে আমি ক্লিয়ার হিসেবে রেখেছি 10টা হচ্ছে তৃণমূল, একটা গেইন করেছি বিজেপিকে। এরপরে আমরা আলোচনা করব কুচবিহার নিয়ে। এবারে প্রথম দফার যে নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ভোটিং পার্সেন্টেজ কিন্তু এই কুচবিহারে হয়েছে। এমনি অ্যাজ এ হোল আমরা সবাই জানি এবছর অনেক অনেক বেশি পার্সেন্টেজ অফ ভোটিং হয়েছে, কিন্তু কুচবিহার তাদের মধ্যে থেকেও সবচেয়ে বেশি। তো কুচবিহারে 9টা বিধানসভা আসন আছে, কি পরিস্থিতি ছিল আর কি হওয়ার সম্ভাবনা? এখন এখানে গতবার 9টা আসনের মধ্যে 2টো পেয়েছিল তৃণমূল, 7টা পেয়েছিল বিজেপি, অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপি কুচবিহারে এগিয়েছিল। এবার কুচবিহারে কতগুলো ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে যে কিছু কোচ এবং রাজবংশী তাদের নাম এসআইআরে বাদ গেছে। এটা যেমন হয়েছে, তার ফলে তাদের মধ্যে সেই পরিবারগুলো, তারা তো বিজেপিরই ফলোয়ার্স ছিল, সেই পরিবারগুলো কিন্তু অনেকেই কিন্তু বিজেপি বিরোধী হয়েছে। উল্টো দিকে বিজেপি যেটা করেছে, একজন রাজবংশী লিডারকে, যিনি রাজবংশীদের করেন, তাকে তাদের সঙ্গে ইলেকশনের শেষ দিকে এনে তাদের পার্টিতে এসে জয়েন করিয়েছেন। তার ফলে একটা ব্যালেন্স তৈরি হয়েছে। তাই আমি এখানেও বিজেপিকে কুচবিহারে একটা সিট গতবারের তুলনায় বেশি দিলাম। তৃণমূল কংগ্রেস 1, বিজেপি 8, গতবার পেয়েছিল তৃণমূল কংগ্রেস 2, বিজেপি 7, অর্থাৎ বিজেপিকে একটা সিট বেশি দেওয়া যেতেই পারে। এবার আমরা দক্ষিণ দিনাজপুর নিয়ে আলোচনা করব। দক্ষিণ দিনাজপুর আপনারা জানেন একটা বর্ডার এলাকা,
সেখানে 6টা বিধানসভা আসন রয়েছে। আর সুকান্ত মজুমদার বিজেপির হেভিওয়েট নেতা এবং মন্ত্রী, তিনি এই জেলা থেকে বিলং করেন। তো গতবারে মানে 2021-এ এবং 2026-এ কি হতে চলেছে, 2021-এ কি ছিল আর 2026-এ কি পরিবর্তন প্রত্যাশিত? এই উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর এই দুটো ডিস্ট্রিক্ট হচ্ছে, এই দুটো ডিস্ট্রিক্টেও একটা মুসলিম পার্সেন্টেজ আছে। সুতরাং এখানে যেটুকু হয়েছে সেটা হচ্ছে এসআইআর ফ্যাক্টর। আরেকটা হচ্ছে হতে পারে, যেটা বিজেপি দাবি করছে, যে হিন্দু পোলারাইজেশনটা বেশি হয়েছে, হিন্দুরা যেহেতু মুসলিমদের নামটা বেশি বাদ গেছে, সুতরাং হিন্দুরা বেশি দিয়েছে, সংযত হয়েছে। এই সব দিকগুলো বিবেচনা করে গতবার দক্ষিণ দিনাজপুরে 3-3 ছিল। আমি এবারও প্রথম যে এটাকে রেখেছি, ফার্স্ট প্রেফারেন্স রেখেছি 2-3। আচ্ছা, মানে দুটো বিজেপি, দুটো তৃণমূল, একটা বিজেপি বেশি পাচ্ছে। আচ্ছা, মানে এখানেও বিজেপির একটা সিট আমি বেশি রাখছি, একটা সিট আমি বেশি রাখছি। এরপরে আমরা আলোচনায় আসব উত্তর দিনাজপুর নিয়ে। উত্তর দিনাজপুরে 9টা বিধানসভা আসন রয়েছে। আর আপনারা হয়তো অনেকেই জানেন, যারা সোশ্যাল মিডিয়া ফলো করেন, যে এই উত্তর দিনাজপুরের একটা বিশেষ আসন করণদিঘি। এই করণদিঘিতে সিপিআইএম ক্যান্ডিডেট মোহাম্মদ শাহাবুদ্দিন, তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। তো আমরা দেখে নিই উত্তর দিনাজপুরে 2021-এ কি অবস্থা ছিল আর 2026-এ কিরকম ফলাফল হতে পারে। আমি আবার বলি, আগে 2021টা বলি। 2021-এ 5টা ছিল তৃণমূল কংগ্রেস, 4টে ছিল বিজেপি। আচ্ছা, ঠিক আছে। তো আমি আবার বাইনারিটাকে ছেড়ে, মানে আমি ধরে নিয়েছি কংগ্রেস এরা কেউ নেই, ফিল্ডে নেই, সেই হিসেবে যদি ধরি, তাহলে উত্তর দিনাজপুরে তৃণমূলের সিট 5 থেকে কমে 3টে হতে পারে। অবশ্যই আমরা তো আলোচনা করতে যাচ্ছি। 4টে যে সিট বিজেপির সিট, সেটা 5টা হতে পারে। আচ্ছা, কিন্তু ফ্যাক্টর হচ্ছে এখানে করণদিঘিতে বাম ক্যান্ডিডেট এবং চাকুলিয়াতে আলী ইমরান কংগ্রেস ক্যান্ডিডেট কিন্তু ফাইটের মধ্যে আছে। আচ্ছা, এবং খুব সম্ভবত এই দুটো সিটে বিজেপি 3rd পজিশনে থাকবে। আচ্ছা, অর্থাৎ এই দুটো সিটে যদি বাম কংগ্রেস নাও জেতে, তাহলেও কিন্তু সিট দুটো গেইন করে যাবে তৃণমূলের পক্ষে। অর্থাৎ তৃণমূল কিন্তু তখন একটা সিট বেশি পেয়ে যেতে পারে উত্তর দিনাজপুরে। আর যদি না পায়, তাহলেও তৃণমূলের সিট হবে 3টে। সেই 3টে সিট, 5টা থেকে 3টে যে দুটো কমবে, সেই দুটো পাবে একটা কংগ্রেস, একটা বাম। অথবা যদি না পায়, মানে যদি একটাও পায়, সেটা পাবে তৃণমূল। আচ্ছা, বিজেপির কিন্তু কোনো গেইন নেই। তৃণমূলের সিট কমতে পারে, সেই কমাটা হবে বামেদের বা কংগ্রেসের গেইন। 2021 বা 2024 এই দুটো নির্বাচনের ক্ষেত্রে বাম এবং কংগ্রেস দুজনের ক্ষেত্রেই দেখা গেছিল, তারা কংগ্রেস বরাবর একটা পকেট ভোট থাকে, তারা সেই জায়গাগুলোতেই নির্বাচনী প্রচারটাকে করে, কনসলিডেট করে, তাদের ফান্ড থেকে শুরু করে তাদের সংগঠন ওই একটা জায়গায় সেন্ট্রাল। কিন্তু বামেদের ভোটটা ইউনিফর্মলি পার্সেন্টেজ ভোট কম থাকতে পারে, কংগ্রেসের থেকে পার্সেন্টেজ ভোট বেশি, কিন্তু সিট শূন্য। কংগ্রেস 2টো থাকে 4%, বাম হয়তো 7-এ, হয়তো 0, কারণ বামেদের ভোটটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। কিন্তু এই নির্বাচনে বামেরা কিন্তু তাদেরও ফোকাসটা, তারা কিন্তু রাহুল গান্ধী যখন এসছে নির্বাচনে, রাহুল গান্ধী কিন্তু বেছে বেছে সেই 3টে জায়গাতেই প্রচার করেছে যেখানে কংগ্রেসের জেতার সম্ভাবনা আছে। বামেরাও সেই সব জায়গাতে প্রচার করছে, প্রচারটাকে সেন্ট্রালাইজ করেছে, ফোকাস করেছে যেখানে বামেদের জেতার সম্ভাবনা আছে, ম্যাক্সিমাম আছে। সুতরাং এই ফ্যাক্টরটা কিন্তু এই নির্বাচনে খুব, যেমন বামেদের অন্যান্য জায়গাতেও প্রচার আছে, কিন্তু ওরা তুঙ্গে নিয়ে যাওয়ার জায়গা, প্রচারের যে এখন যে প্রচারটা যেটা লোকে পছন্দ করে, পাবলিসিটি স্টান্ট, যে বেলুন দিয়ে, গান দিয়ে, গাড়ি দিয়ে, এখন চলে এসছে এটা। বামেরা সেই প্রচারটাকে আগে নিয়ে যেত, ওরা ট্র্যাডিশনাল হইতে করতো, কিন্তু এখন সেই প্রচারের যেটা মানুষ পছন্দ করছে বা যুগের সঙ্গে যেটাকে পাল্টেছে, সেই প্রচারটাকে ওইসব জায়গাগুলোতে কিন্তু বাম নিয়ে গেছে, করণদিঘিতে নিয়ে গেছে বামেরা। ঠিক, অর্থাৎ উত্তর দিনাজপুর একটা অন্য রকমের ইঙ্গিত দিচ্ছে। একদম উত্তর দিনাজপুরের কন্ডিশনটা পুরোপুরি আলাদা। এরপরে আমরা দার্জিলিং নিয়ে কথা বলবো। 2021 এবং 2026-এ কিরকম ফলাফল প্রত্যাশিত? দার্জিলিং এ 5টা সিটের মধ্যে গতবার 5টাই বিজেপি জিতেছিল। এবছর যেটা নতুন পরিস্থিতি দার্জিলিং এ তৈরি হয়েছে, 3টে সিট বিজেপি পাবে, কিন্তু অনিল থাপার বলে একটি, অনিল থাপারের একটা গোষ্ঠী সেখানে ক্যান্ডিডেট দিয়েছে এবং তারা 2টো সিটে জিতবে। আচ্ছা, এবার এই ছোট দুটো গোষ্ঠী, এই গোষ্ঠীগুলো সাধারণত কি হয়, এই 2টো সিট এরা সাধারণত যারা সরকার গড়ে তাদের সঙ্গেই থাকে। সুতরাং
যদি তৃণমূল সরকার করে তাহলে এরা তৃণমূলের দিকে থাকবে, আর যদি বিজেপি সরকার করে তাহলে এরা বিজেপির দিকে থাকবে। এরপরে উত্তরবঙ্গের আরো একটা জেলা জলপাইগুড়ি, সেটাতে কি পরিস্থিতি হতে চলেছে সেটা সম্বন্ধে একটুখানি শুনে নিই। এই জলপাইগুড়ি জেলাটাতে 7টা সিট ছিল, 3টে ছিল তৃণমূলের, 4টে ছিল বিজেপির। তো এবারও বিজেপি হয়তো একটু অ্যাডভান্টেজ পেত, কিন্তু দুটো ফ্যাক্টর কাজ করেছে, যে ওই যে যেটা বললাম প্রথম, যে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরটা ওখানে বিজেপির অ্যাগেনস্টে গেছে, লোকালাইজ যে অ্যান্টি ইনকাম্বেন্সি। আর এসআইআর এ প্রচুর হিন্দুর নামও বাদ গেছে। সেই পরিবারগুলো এবং যারা লাইনে দাঁড়িয়েছিল তাদের যে ক্ষোভটা, সম্ভবত আমার মনে হয় যে তাদের ক্ষোভটা কিন্তু নির্বাচন কমিশন ওরফে বিজেপির বিরুদ্ধে যাবে। তা সত্ত্বেও আমি ধরেছি যে একই রেজাল্ট থাকবে 3-4, কিন্তু ক্লোজ ফাইট হবে 3টে, এবং ক্লোজ ফাইটের ফেভারে যদি কারোর যায় সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে যাবে। এরপরে আমরা ঝাড়গ্রাম নিয়ে আলোচনা করব। 2021 সময় থেকে ঝাড়গ্রাম নতুন একটা জেলা হিসেবে উঠে এসছে। 2021 এবং 26 কিরকম হতে চলেছে? ঝাড়গ্রামের ব্যাপারটা হচ্ছে একটু অন্যরকম। ঝাড়গ্রামে গতবার 4টেতে 4টি তৃণমূল জিতেছিল, কিন্তু এবছর প্রধানমন্ত্রী এবং দেখাই যাচ্ছে যে তারা ঝাড়গ্রামের দিকে একটা গুরুত্ব দিয়েছে, এবং ঝাড়গ্রামের প্রপার ঝাড়গ্রাম এবং আরেকটা সিট সেখানটাতে প্রপার ঝাড়গ্রামে তো বিজেপি জিতবেই এবার। হ্যাঁ, কারণ প্রপার ঝাড়গ্রামটা কিন্তু ঠিক আদিবাসী ডোমিনেটেড নয়। আমি ঝাড়গ্রামের কম্পোজিশনটা জানি, আমার মাসির বাড়ি ওখানে, যে সেখানে মোটামুটি আপার কাস্ট লোকেরাই থাকে, আদিবাসী লোকেদের খুব একটা প্রভাব নেই। ব্যবসা বাণিজ্য মারোয়ারি এবং বাঙালিরাই কন্ট্রোল করে। ঝাড়গ্রাম শহরে ওটা বিজেপি সিটটা পাবে। এবার লোধাশুলি, বিনপুর এই জায়গাগুলো আবার আদিবাসী প্রধান, এই দুটো সিট কিন্তু বিজেপি কোনো মতেই পাবে না। বিজেপি যেটা করেছে, আরেকটা যেটা করেছে, যে কুর্মীদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করেছে। ওখানে একটা কুর্মী বলে একটা জাতিগোষ্ঠী আছে আদিবাসীদের, তাদের সঙ্গে একটা সম্পর্ক বিজেপি ঝাড়খণ্ডের ওদের প্রতিনিধি নেতার মাধ্যমে করেছে। তার ফলে আরেকটা সিটও বিজেপি পেয়ে এলেও, কুর্মী প্রধান সিটটা পেলেও পেতে পারে। আমি অ্যাডভান্টেজ লিখেছি যে ঝাড়গ্রামে 2টো সিট আমি দিয়েছি বিজেপিকে, আর 2টো দিয়েছি তৃণমূলকে। অর্থাৎ গত বছর থেকে 2টো সিট গেইন করছে বিজেপি। ঠিক। এবার আমরা আলোচনা করব কালিম্পংকে নিয়ে, যেটা নতুন জেলা হিসাবে 2026-এ ভোট দিয়েছে। কি হতে চলেছে? কারণ গতবারে আমাদের কাছে স্ট্যাটিস্টিক্স হয়তো রয়েছে ওই অঞ্চলটার, তো কি হতে চলেছে কালিম্পং? কালিম্পংয়ে গতবার ছিল না, এবার কিন্তু কালিম্পংয়ে গোর্খা গণমুক্তি মোর্চা দাঁড়িয়েছে। বিজেপি ওই সিটটা পাবে না। গতবার গোর্খা গণমুক্তি মোর্চা দাঁড়িয়েছিল এক জায়গা থেকে, সেখানে কিন্তু তৃণমূলের সমর্থনে গোর্খা গণমুক্তি মোর্চা জাতিয়েছিল। এবার কিন্তু গোর্খা গণমুক্তি মোর্চা এখনো কারোর সঙ্গে কিছু দাবি করেনি যে আমি কারোর সঙ্গে আছি, এবং সিটটা গোর্খা গণমুক্তি মোর্চায় পাবে। এবং ওটা ওই অনিল থাপারের মতোই বিষয়টা হবে, যে যারা সরকারে থাকবে ওরা তার সঙ্গেই থাকবে। ওটা যেটা না তৃণমূল গেন না বিজেপি গেন। ঠিক। এবার আমরা আলোচনা করব মালদা নিয়ে। মালদাতে 12টা বিধানসভা আসন রয়েছে। 2021-এ কিরকম ছিল, আর 2026-এ কিরকম প্রত্যাশা করছো? এইবার মালদা জেলাটা আমি বললাম যে উত্তর দক্ষিণ দিনাজপুর মুসলিম প্রধান জেলা, এবং এসআইআরে প্রচুর নাম কাটা গেছে মুসলমানদের, এবং সেটা মানে পার্সেন্টেজ মুসলমানদের নামটা ওখানে অনেক বেশি কাটা গেছে। যদিও সারা পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দুদের নাম কাটা গেছে, কিন্তু ওখানে ডেন্সিটি অফ মুসলমান অনুযায়ী তাদের 70% মতো কাটা গেছে অনেক ক্ষেত্রে। কিন্তু মালদা জেলায় গতবার বিজেপি পেয়েছিল 4টে আসন, আর 8টা ছিল তৃণমূল কংগ্রেসের। এবার তৃণমূল কংগ্রেস সেখানে কমে 7টা থেকে 8টা হতে পারে, 7টা হতে পারে কমতে, অথবা 8টাই থাকতে পারে। আর 3টে থেকে 4টে বিজেপি থাকতে পারে। কারণ এখানেও বিজেপি অ্যাডভান্টেজেস পজিশনে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা ফ্যাক্টর কাজ করছে, যে মালদাতে কিন্তু যেমন মৌসুম নূর মালদাতে দাঁড়িয়েছে, যেটা আগের হিসেবের মধ্যে ছিল না। মৌসুম নূর লোকসভা থেকে এসে মালদায় দাঁড়িয়েছে, তো মৌসুম নূর জিতবে। এই সিটটা কিন্তু আমি এখানে ধরিনি, আমি বাইনারিটা ধরেই চলছি, এটা কংগ্রেস জিতবে, এবং বিজেপি এখানে 3rd পজিশনে থাকবে। অর্থাৎ বিজেপি 3rd পজিশনে থাকবে, মানে বিজেপির যে সিটটা আমি 4টে ধরেছি ওখান থেকে একটা কমবে। আরেকটা সিটও কংগ্রেস জিততে পারে মালদাতে, জেতার সম্ভাবনা আছে। যদি ওটাও জেতে তাহলে কিন্তু ওটাও কিন্তু বিজেপির থেকে কমবে। আচ্ছা, ঠিক আছে। আর যদি কংগ্রেস নাও জেতে, ওটা তৃণমূলে ব্যাক করবে। আচ্ছা, অর্থাৎ মালদা জেলায় আমরা যেটা ধরতে পারি সেটা 8-4, তৃণমূল যেটা কমছে মনে হচ্ছে 7-8, সেটা কিন্তু বিজেপির গেন হচ্ছে না। আচ্ছা, সেটা কংগ্রেসের গেন হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আমরা আলোচনা করব মুর্শিদাবাদ নিয়ে। এই যে বিধানসভা নির্বাচনটা প্রথম দফায় হয়ে গেল,
তার মধ্যে যে জেলায় সবচেয়ে বেশি সংখ্যক আসন রয়েছে সেটা কিন্তু এই মুর্শিদাবাদ। দেখে নেওয়া যাক মুর্শিদাবাদে 2021 এবং 2026 কি পরিস্থিতি হতে চলেছে। মুর্শিদাবাদের সিট সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি, যতগুলো একদম। এ আছে তার মধ্যে মুর্শিদাবাদে বললাম, 152-এর মধ্যে 22টা। হুম। তো 22টার মধ্যে গতবার তৃণমূল সুইপ করেছিল 20টাতে, আর দুটোতে ছিল বিজেপি। হুম। তো ইংলিশ বাজার এবং মালদা, এই দুটো আর কি। তো এবারেও আমি প্রথমে এটা এইভাবেই রেখেছি যে 19টা সিট আমি রেখেছি যে অ্যান্টি বিজেপি, আর 3টে সিট রেখেছি, একটা সিট বাড়িয়েছি মুর্শিদাবাদে বিজেপির জন্য, কারণ মুর্শিদাবাদে এমন কিছু জায়গা আছে যেখানে হিন্দুদের পোর্শনটা এতটাই বেড়েছে, বাইনারিটা এতটাই হয়েছে যে হিন্দুদের ভোটটা বেড়ে গেছে, প্রপোর্শনেটলি বেড়ে গেছে। সুতরাং একটা সিট ওখানে বিজেপি পাচ্ছে এক্সট্রা, ধরে নেওয়া যায়। কিন্তু এই 19টা সিটের মধ্যে ডোমকল, জলঙ্গি, বহরমপুর, যেমন বহরমপুর ধরা আছে যে বিজেপির সিট হিসেবে এখানে, কিন্তু বহরমপুরে যেহেতু ক্যান্ডিডেট, বহরমপুর একটা অদ্ভুত শহর, বহরমপুর টাউনটা কিন্তু হিন্দু প্রধান এবং ওখানে হিন্দু মুসলিম বাইনারিটা, ওদের প্রচন্ড হিন্দু সেন্টিমেন্ট আছে বহরমপুর টাউনে। কিন্তু ওখানে আরেকটা সেন্টিমেন্ট কাজ করে অধীর চৌধুরী। তার ফলে এবার কোনটা কাজ করবে, নারুগোপাল না অধীর চৌধুরী, কোনটা কাজ করবে, ওখানে কিন্তু তৃণমূল থার্ড পজিশনে, লড়াই চলছে বিজেপির সঙ্গে কংগ্রেসের। সুতরাং বহরমপুরে কেউ কেউ বলছেন বহরমপুরে অধীর 10,000 ভোটে জিতবে, কেউ কেউ বলছেন নারুগোপাল 3,000 ভোটে জিতবে। আর ডোমকল ও জলঙ্গি এই দুটোতে কিন্তু আইএসএফ এবং বামরা লড়াই দিচ্ছে, এবং এই লড়াইটা যদি দিতে পারে, শেষ অবধি যদি টান টান ধরে রাখতে পারে, আমার তো মনে হয় যে যদি যদি লড়াই পরাজিত হয় তাহলে লাভবান হবে তৃণমূল, কংগ্রেস বিজেপি কোনো মতেই হবে না। হুমায়ুন কবিরের যে সিটটা নিয়ে যে একটা কথা হচ্ছে, যে হুমায়ুন কবির প্রথম দিকে 3টে সিট ভাবা হচ্ছিল হুমায়ুন কবিরের ক্ষেত্রে। তো হুমায়ুন কবির তারপর নিজের সিট চেঞ্জ করলেন, ইয়ে করেছেন। তারপরেও হুমায়ুন কবির, আমি ভেবেছিলাম হুমায়ুন কবির জিতবেন, হ্যাঁ জিতবেন, একটা নিজের জায়গা যেখানে দাঁড়িয়েছেন সেখান থেকে তো জিতবেন। কিন্তু নির্বাচনের দিন দেখা গেল যে হুমায়ুন কবিরের যে গাড়িটাকে, এই সেন্ট্রাল ফোর্স থাকার সঙ্গেও মানুষ এতটাই ক্ষুব্ধ মুসলিম জনতা যে হুমায়ুন কবিরের গাড়িটাকে ভাঙচুর করলো, সেন্ট্রাল ফোর্স কিন্তু আটকাতে পারলো না, কারণ জনরোষটা এতটাই ছিল। ওই ঝামেলাতে হুমায়ুন কবিরকে আটকে দিয়ে বাকি জায়গার হুমায়ুন কবিরকে অ্যাবসেন্ট করে দেওয়ার ফলে হুমায়ুন কবিরের সিটটা কিন্তু আনসার্টেন হয়ে পড়লো, যেটা হুমায়ুন কবিরের সিটটা আমি ধরে রেখেছিলাম, কিন্তু শেষ অবধি আমি হুমায়ুন কবিরকে সিটটা দিতে পারলাম না। তাহলে 22টা আসনের মধ্যে আমরা কোন জায়গাটাতে গিয়ে তাহলে আমরা ধরতে পারি এই যে 22টা আসন হলো, কোন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি খুব বেশি হলে 3টে আসন পাবে? আচ্ছা, তাহলে 2 থেকে 3 হতে পারে, 2 থেকে 3 হবে, তার বেশি হবে। কিন্তু তৃণমূলের 2টো আসন কমতে পারে, তৃণমূলের 2টো আসন কমতে পারে, কিন্তু সেটা লাভ হবে কিন্তু বিজেপির নয়, সেটা অন্যদের লাভ হবে, অন্যদের লাভ হবে, অন্যদের লাভ হবে। অন্যদের ঠিক। এবার আমরা আলোচনা করব পশ্চিম বর্ধমান জেলা নিয়ে। আপনারা জানেন এখানে 9টা বিধানসভা আসন রয়েছে। তো 2021-এ কি ছিল আর 2026-এ কিরকম ফলাফল প্রত্যাশা করছো? 2021-এ 5টা ছিল তৃণমূল কংগ্রেস আর 4টে ছিল বিজেপি। তো এবার খুব ভালো ফল করলে বিজেপি 5টা সিট পাবে, একটা সিট বাড়াতে পারে, আর তৃণমূল কংগ্রেস একটা সিট হারাতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমি তাই রেখেছি যে তৃণমূল কংগ্রেসকে একটা সিট, বিজেপিকে একটা সিট বেশি রেখেছি। আচ্ছা, এটা কোন সিটটা? এটা আমি দুটোর মধ্যে একটা ধরেছি, পাণ্ডবেশ্বর আর দুর্গাপুর পূর্বের মধ্যে যে কোনো একটা সিট ওরা পেতে পারে, যদিও পাণ্ডবেশ্বরের সম্ভাবনাটা কম। দুর্গাপুর পূর্ব, মানে দুর্গাপুর পূর্ব আর পাণ্ডবেশ্বর, মানে এই দুটোর মধ্যে একটা সিট গেন হতে পারে। বাকিগুলো যেরকম ছিল, কুলটি, আসানসোল দক্ষিণ, দুর্গাপুর পশ্চিম, বা আরেকটা ছিল বারাবণী, এই 4টে সিট বিজেপি আবার পাবে। দর্শক বন্ধুরা, এবার আমরা আলোচনা করব পূর্ব মেদিনীপুর নিয়ে, যেখানে 16টা আসন রয়েছে। তৃণমূল ছিল 9টা, বিজেপি ছিল 7টা, অর্থাৎ খুব বেশি ডিফারেন্স ছিল না। এবার যেটা হতে পারে, অমিত শাহকে যেমন বলেছিলাম আমি 16টাই দেবো, সেটা হচ্ছে না। তৃণমূল খুব কম পেলে 7টা পেতে পারে 9 জায়গায়, খুব বেশি হলে 8টা পেতে পারে, একটা সিট কমবেই। আর বিজেপি খুব কম পেলে, মানে একটা সিট বাড়ছে, আর খুব বেশি পেলে 9টা পেতে পারে, মানে একটা সিট বাড়বে। নন্দীগ্রাম নিয়ে একটা দুটো ধরনের মত আছে, একটা হচ্ছে শুভেন্দু জিতে যাবে, দ্বিতীয় কথা হচ্ছে যে নন্দীগ্রামে পবিত্র কর বলে যে লোকটি দাঁড়িয়েছেন ওর বিরুদ্ধে, পবিত্র কর কিন্তু আগে হিন্দুত্ববাদী রাজনীতি করতেন, এবং নন্দীগ্রামের দুটো ব্লক আছে, একটা নন্দীগ্রাম 1 আর একটা নন্দীগ্রাম 2। একটা হচ্ছে পবিত্র কর, যেটা হিন্দু প্রধান এলাকার, যেটা মুসলিম প্রধান এলাকা নন্দীগ্রাম 2। নন্দীগ্রাম 2-তে
মুসলিমরা কখনোই একে ভোট দেবে না। একে যেভাবে মুসলিমদের বিরুদ্ধে কথা বলে আর কি, শুভেন্দু অধিকারী। দেবে না। হুম। আর নন্দীগ্রাম ওয়ানটা তৃণমূল ঠিক ইলেকশনের কিছুদিন আগে ছিল এর সাংগঠনিক কাজগুলো দেখতো, শুভেন্দু চারদিকে ঘুরে বেড়াতো, পবিত্র করকে ওর কাছ থেকে ভাঙিয়ে নিয়ে এসে পবিত্র করকে দাঁড় করিয়ে দিয়েছে। এটা একটা বড় ফ্যাক্টর। এটা একটা বড় ফ্যাক্টর। সুতরাং নন্দীগ্রামে যে শুভেন্দু হৈ হৈ করে জিতে যাবে এটা কিন্তু অনেকে মানতে পারছে না, যারা খুব খুঁটিয়ে দেখেন অর্থাৎ বিষয়টা। বিজেপি ক্ষমতায় আসার জন্য যেরকম ভাবে ভেবেছিল যে পূর্ব মেদিনীপুরে 16-0 হবে এবং এটা একটা বড় কনসোলেশনের জায়গা, সেটা হয়তো হচ্ছে না। এমনকি নন্দীগ্রাম সিটটাও অনেকে সংশয় প্রকাশ করছে ওটা শুভেন্দু এবার পাবে না। আচ্ছা, এবার আমরা আলোচনা করব পশ্চিম মেদিনীপুর নিয়ে। পশ্চিম মেদিনীপুরে 15টা বিধানসভা আসন রয়েছে। পশ্চিম মেদিনীপুর নিয়ে এবার আমরা শুনি। পশ্চিম মেদিনীপুরের 15টার মধ্যে 21-এ 13টা পেয়েছিল তৃণমূল কংগ্রেস, 2টো পেয়েছিল বিজেপি। এবার তৃণমূল কংগ্রেস খুব কম পেলে 11টা থেকে 12টা পাবে, মানে একটা কমবে বা দুটো কমবে। আর বিজেপির গেন হবে 2-এর থেকে হয় 3, একটা বা দুটো। পশ্চিম মেদিনীপুরের আরেক হেভিওয়েট ক্যান্ডিডেট দিলীপ ঘোষকে নিয়ে আলাদা করে কিছু? দিলীপ ঘোষকে আলাদা করে নিয়ে কিছু বলার দরকার নেই, তার কারণ হচ্ছে দিলীপ ঘোষ জিতবেনই। খড়গপুর থেকে দাঁড়িয়েছেন, দিলীপ ঘোষ জিতবেন। আচ্ছা। খড়গপুর ওনার হাতে তালুর মতো এলাকা, খড়গপুর একটা মিক্সড এলাকা, ওটা বাঙালি প্রধান এলাকা না। দিলীপ ঘোষকে অনেকে মনে করেন দিলীপ ঘোষকে কি বাঙালি পছন্দ করবে, কারণ কিন্তু খড়গপুরে যদি দেখা যায় ওটা একটা মিনি ভারতবর্ষ। সুতরাং ওখানে ওনার ওই ল্যাঙ্গুয়েজ বা ওই ধরনের কথা, খড়গপুর অঞ্চলে যে ধরনের লোকেরা থাকেন আর কি, ম্যাড্রাসি থাকে নিয়ে থাকেন, তারা যে ধরনের কাজকর্ম করেন, ওখানে দিলীপ ঘোষের ক্যারেক্টারটার সঙ্গে ওখানকার মানে ক্যারেক্টারটা, মানুষের ক্যারেক্টারটা অনেকাংশে মিলে যায়। সুতরাং খড়গপুরে দিলীপ ঘোষকে আটকানোর কেউ নেই, খড়গপুর দিলীপ ঘোষ জিতবেনই। আচ্ছা, এবার আমরা আলোচনায় আসবো শেষ, আমাদের এই প্রথম পর্বের যে শেষ জেলা পুরুলিয়া, যেখানে 9টা বিধানসভা আসন রয়েছে। এটাও মানে কিছু বলার নেই যে 9টার মধ্যে 2টো কতবার তৃণমূল জিতেছিল, 7টা বিজেপি জিতেছিল, অর্থাৎ বিজেপি যেটা ম্যাক্সিমাম যেটা সেটা জিতে ফেলেছিল। এবার যেটা হতে পারে আর খুব বেশি হলে একটা জিতবে, 8টা, একটা তৃণমূলে থাকছেই। কিন্তু এইখানে একটা খুব মজার ব্যাপার হয়েছে, নেপাল মাহাতো এবার দাঁড়িয়েছেন হচ্ছে অনেকদিন পরে আবার পুরুলিয়াতে দাঁড়িয়েছেন হচ্ছে বাঘমুন্ডি থেকে। বাঘমুন্ডি আর জয়পুরে কংগ্রেস কিন্তু একটা ফাইট দিচ্ছে। এই ফাইট দেবার ফলে যেটা অ্যান্টি ইনকামবেন্সি বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে যেটা ভোট ছিল বিজেপিতে যেত, সেটা যদি ভাগ হয়ে যায় তাহলে কিন্তু তৃণমূলের একটা গেন হওয়ার সম্ভাবনা হয়। কংগ্রেস গেন করবে, একটা সিট গেন করবে, অথবা তৃণমূল আরেকটা একটা সিট গেন করবে, অথবা তৃণমূল 2টো সিটই গেন করে যেতে পারে। আচ্ছা, আমি তবুও কিন্তু সেফ সাইডে রেখেছি বিজেপিকে, যেমন নর্মাল এতে আমি বিজেপিকে একটা সিট বেশি দিয়ে রেখেছি। তাহলে আমরা প্রথম দফার যে নির্বাচন দেখলাম 152টা আসনে, তাহলে এই আলোচনা যে আমরা করলাম তার নির্যাস কি দাঁড়ালো? নির্যাস আমি বলে দিই যে 152টা সিটের মধ্যে তৃণমূল সবচেয়ে কম পেতে পারে 73টা সিট, সবচেয়ে বেশি, এটা আমার অ্যানালিসিস, ঠিক আছে, সবচেয়ে বেশি পেতে পারে 79টা সিট। আচ্ছা, 73 থেকে 79, এটা হচ্ছে তৃণমূলের ফিগার। তৃণমূল গতবার পেয়েছিল 92টা সিট, অর্থাৎ তৃণমূল কমছে, কিন্তু এখানে 19 থেকে 12টা সিট তৃণমূলের কমছে। আর অর্থাৎ আমরা বলতে পারি 73 আর 79 যদি আমরা মাঝামাঝি ধরি, তাহলে 76টা সিট তৃণমূল 152টার মধ্যে পাচ্ছে। হ্যাঁ, ধরে নেওয়া যেতে পারে। আর বিজেপি 66 থেকে 76, অর্থাৎ 71টা যদি ধরি, 71টা সিট বিজেপি পাচ্ছে। বিজেপির গেন হচ্ছে 7টা গেন হতে পারে, সেখান থেকে 17টা পর্যন্ত গেন হতে পারে। বিজেপির গতবার পেয়েছিল 59টা, সেখান থেকে 7টা গেন থেকে 17টা গেন হতে পারে, 12টা গেন বিজেপি ধরা যেতে পারে। এছাড়া বাকিরা কংগ্রেস, বাম, এখানে তৃণমূল, বিজেপি, গোর্খা জনমুক্তি মোর্চা, এরা সবাই মিলে পাচ্ছে আমার অ্যানালিসিসে 139টা সিট। কংগ্রেস, বাম, আইএসএফ এরা সবাই মিলে পাচ্ছে 13টা সিট। আচ্ছা, এবার এই 13টা সিট যদি এরা না পায় তাহলে কিন্তু এই সিটগুলো যাবে তৃণমূলে। অর্থাৎ আমরা যদি আলোচনাটাকে এক জায়গাতে সুসংহত করি, তাহলে 152টার ভিতরে আমরা তৃণমূলকে দিচ্ছি 76টা সিট, অর্থাৎ 50% সিট তৃণমূলের দিকে যাওয়ার সম্ভাবনা। আমি আরেকজনের অ্যানালিসিসটা বলি, যার কারণ হচ্ছে এটা তো আমার অ্যানালিসিস, অনেকের দেখে, যেমন আমি আজ তাক দেখেছি, আমি ইন্ডিয়া টুডে দেখেছি, আমি দি ওয়ার্ল্ড দেখেছি, তারপরে আমি এনকে ডিজিটাল বলতে আছে, এটা মূলত তৃণমূল ঘেঁষা চ্যানেল, প্রবীর ঘোষ আর প্রসন্ন গুপ্ত চালান। তো এনকে ডিজিটালটা আমি তৃণমূলেরই পক্ষে টেনে কথা বলে,
কিন্তু এনকে ডিজিটালকে আমি দেখলাম এই কারণে, কারণ 2021 এবং 2024 ওরা যে সিট সংখ্যা বলেছিল লোকসভা, বিধানসভা এবং সর্বভারতীয় ভারতের ক্ষেত্রে, সেই সিট অ্যাকুরেটলি মিলিয়ে দিয়েছিল। এবং ওরা যেটা করে এনকে ডিজিটাল, ওরা বুথে গিয়ে 6 মাস আগে থেকে ওরা বুথে গিয়ে সার্ভে করে এবং সার্ভে স্যাম্পেলটা অনেক বেশি থাকে। ওরা সার্ভেটা, এনকে ডিজিটাল মূলত ইলেকশন সার্ভের জন্যই খুব বিখ্যাত হয়ে গেছে। এবং কালকে যখন আমি দেখছিলাম ওদের ভিউয়ার হচ্ছে 40,000, যেটা ন্যাশনাল চ্যানেলেরও মানে মানে ন্যাশনাল বা এই হিন্দি চ্যানেলগুলো বা ইংলিশ চ্যানেলগুলো থাকে না একসঙ্গে 40,000 লোক দেখছে। সেটা এনকে ডিজিটাল লোকে দেখছে সেই সময়টাতে আমি যখন দেখছিলাম। এনকে ডিজিটাল আর বাংলা বাজার অনিকেত চট্টোপাধ্যায় চ্যানেলটা চালান। অনিকেত চট্টোপাধ্যায় আবার দুজনের সাহায্য নিচ্ছেন, সৌম্যদীপ বসু আর অর্ক ঘোষ বলে, সৌম্যদীপ পাল আর অর্ক ভাদুরী বলে একজনের। তারা অসাধারণ কতগুলো মানে টেকনিক ব্যবহার করছেন, মানে সফটওয়্যার ব্যবহার করেছেন। বিশেষ করে সৌম্যদীপের এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। তো তাদের যে অ্যাভারেজ যদি করি বাংলা বাজার এবং এনকে ডিজিটাল, তাদের হিসেবে তৃণমূল পাচ্ছে 81 থেকে 85টা আসন, আর বিজেপি পাচ্ছে 71 থেকে 74টা আসন খুব বেশি হলে। এই দুটো দলের মধ্যেই পুরো বিষয়টাকে রেখেছেন, কারণ এই দুটোকে যোগ করলে 152ই দাঁড়ায়। এই দুটো 81 আর 71 যোগ করলে 152ই দাঁড়ায়। হ্যাঁ, অর্থাৎ তারা মানে বাম কিংবা কংগ্রেস কিংবা দার্জিলিং অঞ্চলে যে সকল আঞ্চলিক দলগুলো রয়েছে তাদেরকে কোনো আসন দিচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা এরকম ভাবে ব্যাপারটাকে রাখতে পারি যে তৃণমূল 71 থেকে 76 এই একটা সম্ভাবনা আছে। অর্থাৎ বিজেপির গেন যদি হয় ম্যাক্সিমাম 10 থেকে 12টা সিট গেন হবে। বিজেপির যদি গেন হয়, আমি একটু দেখে বলি, বিজেপির গেন হবে 7 থেকে 17টা, আমি এভারেজ ধরে বলছি 10 থেকে 12টা। 10 থেকে 12টা। যে এর পরের ফেজটাতে এবং এই ফেজ, যে ফেজটা চলে গেল, এই ফেজটাতে এই পুরো রেজাল্টটা ওলটপালট হয়ে যেতে পারে যদি, যেটা মনে হচ্ছে যে বামপন্থীরা যদি 2 থেকে 3% ভোট যদি বাড়িয়ে ফেলতে পারে, তাহলে বিজেপি কিন্তু ড্রাস্টিক্যালি কমে যাবে, অর্থাৎ 30-40টা সিট কমে যাবে বিজেপির। এবং এবারে যেভাবে বামপন্থীরা প্রচারে নেমেছে, তাতে এটা খুব অসম্ভব বলেও মনে হচ্ছে না, এটা সম্ভব হলেও হতে পারে। আমরা আগামী যে 142 এর পরের যে ইলেকশনগুলো আছে, 142-এ, সেক্ষেত্রে বামপন্থীদের এমন এমন ক্যান্ডিডেট দেওয়া আছে, ক্যান্ডিডেট আছেন আর কি, তারা কিন্তু প্রচুর ভোট টানবেন, মানে জিতবেন কি জিতবেন না আমি এখন, এটা তো মানুষ ঠিক করবে। কিন্তু তারা যেমন উত্তরপাড়া আমি বলতে পারি যে এগিয়ে আছে মীনাক্ষী অল্প ভোটে। ওই কল্যাণ চিৎকার করছিল না সেদিন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে কি জন্য, ওই জন্য চেঁচামেচি করে ভয় টয় দেখিয়ে এসব করছে, খেপে গেছে ভদ্রলোক। তো কিছু কিছু জায়গা আছে আর কি, সেগুলো পরের এপিসোডে আলোচনা করব। আজকে আমরা আলোচনাটা এই জায়গাতে শেষ করছি যে 152টা আসনে নির্বাচন হলো, সেই 152টা আসনের মধ্যে অন্ততপক্ষে 76টা আসন তৃণমূল কংগ্রেস পাচ্ছে, বিজেপি কিংবা তৃণমূল পাচ্ছে না এরকম আসন 10টা, 86টা হয়ে গেল। আর বাকি 66টা আসন বিজেপি পেতে পারে। এটা কিন্তু সেই অঞ্চলগুলোতে যেখানে বিজেপি 2021 সালেও ভালো ফল করেছিল। দর্শক বন্ধুরা, যে আলোচনাটা আমরা করলাম সেটা মূলত আমরা যে জেলা ভিত্তিক আলোচনা করলাম আপনাদের সামনে বাস্তব চিত্রটা তুলে ধরার জন্য। কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচার কিন্তু আমাদের লক্ষ্য নয়। যা বাস্তব চিত্র, যা পরিস্থিতি, সেটা আমরা আমাদের মতো করে তুলে ধরলাম। আগামী দিন বলবে যে আমাদের এই যে পরিসংখ্যান আমরা তুলে ধরলাম, যে প্রথম পর্বের নির্বাচনে 152টার ভিতরে 76টা তৃণমূল কংগ্রেস পাচ্ছে, সেটা ঠিক না ভুল। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতনের পাশে থাকুন। এবং যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না, কারণ দ্বিতীয় পর্বের যে ভোট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু পরের 142টা আসন নিয়ে একই রকম একটা আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ।